বিসিএস প্রিলিমিনারি জার্নিতে সবচাইতে ক্রুশিয়াল কোনো স্টেপস যদি থেকে থাকে সেটা হচ্ছে এক সেট সঠিক বই চুজ করা। সঠিক বই মানেই আপনার কাছে সঠিক অস্ত্র আছে এবং সঠিকভাবে যদি আপনি বই চুজ করতে পারেন, সিলেক্ট করতে পারেন, আপনার বিসিএস জার্নির অর্ধেক কাজ অলমোস্ট এইখানেই কমপ্লিট হয়ে যায়। তো বই সিলেক্ট করার ক্ষেত্রে বা বই চুজ করার ক্ষেত্রে আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে সেম প্রকাশনীর এক সেট বই কিনে আমরা বসে থাকি। বাট এই ব্যাপারটা অনেকেই হয়তো বা দেখা যাচ্ছে যে ধরতে পারে না যে একটা প্রকাশনীর কিন্তু সব সাবজেক্টের বই কখনোই ভালো হয় না। এই জায়গাতে এসেই আপনাকে প্রুডেন্ট হইতে হবে এবং সিলেক্টিভ হইতে হবে এবং বই চুজ করতে হবে অনেক কিছু অ্যানালাইসিস করে। তো আজকের এই ভিডিওতে আমি আমার যে 4টা প্রিলি পাশের এক্সপিরিয়েন্স এবং প্রত্যেকটা প্রিলিতেই হচ্ছে কাট মার্কসের চাইতে অন অ্যারাউন্ড 20 to 25 মার্কস যে বেশি পাবার যে একটা এক্সপিরিয়েন্স, সেখান থেকেই বিসিএস প্রিলির জন্য এক সেট বেস্ট বুক লিস্ট সাজেস্ট করবো আপনাকে আজকের এই ভিডিওতে। হয়তো অনেকে ভাবতে পারেন যে কাট মার্কসের চাইতে 20-25 মার্কস পাওয়ার তো আলাদা কোনো মাহাত্ম্য নাই। হ্যাঁ, আলাদা কোনো মাহাত্ম্য নাই, প্রিলি পাস করাও যা, কাট মার্কসের চাইতে 20-25 মার্কস বেশি পেয়ে পাস করাও তাই, মানে এখানে কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ নাই। বাট দ্য থিং ইজ যে আপনি যদি কিছুটা হচ্ছে কাট মার্কসের চাইতে অ্যাডভান্টেজে থাকেন 10 হইলেও, সেটা যে আপনার মেন্টাল যে একটা কনফিডেন্স, মেন্টাল যে বুস্ট আপ এবং প্রিলির পরে যে কাট মার্কস নিয়ে এত চুলচের অ্যানালাইসিস চলে, বিশ্লেষণ চলে, আপনার আসবে কি আসবে না, একটা মেন্টাল ট্রমাতে পড়ে যান। তো এই জিনিসগুলো স্কিপ করতে চাইলে অবশ্যই আমি প্রেফার করি আপনার কাট মার্কসের চাইতে টার্গেট থাকবে সবসময় নিদেন পক্ষে মিনিমাম হইলেও 10 মার্ক বেশি পেয়ে পাশ করা। এটা এমন না যে এটা আপনাকে করতেই হবে, পাশ করলেই হলো, বাট এই টার্গেটটা থাকতে হবে যে অ্যাটলিস্ট আপনি 10-15 মার্ক বেশি পেয়ে পাশ করবেন। তো যাই হোক, আমরা শুরু করি আমাদের আজকের হচ্ছে বিসিএস প্রিলিমিনারির জন্য এক সেট বেস্ট বুক লিস্ট কী হইতে পারে। আচ্ছা, আমরা যদি শুরু করতে চাই সেক্ষেত্রে বাংলা দিয়ে শুরু করাটাই বেটার হবে। তো বাংলার ক্ষেত্রে ওয়ান অফ দ্য বেস্ট বইয়ের মধ্যে একটা, যেটা আমি সবচাইতে বেশি পড়ছি, সেটা হচ্ছে এই যে শিকড় প্রশ্নপাঠ। এই বইটার মূল যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মোটামুটি এখানে বিগত 15 থেকে 20 বছরের যে জব এক্সামগুলো আছে, বিসিএস, ব্যাংক, প্রাইমারি বা নন ক্যাডার, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এই সবগুলো পরীক্ষার কোশ্চেনগুলো একসাথে কম্পাইল করা আছে এবং সেগুলোর হচ্ছে ব্যাখ্যা সহ দেওয়া আছে। তো যার কারণে এটা মোটামুটি অনেক রিসোর্সফুল এবং দেখা যাচ্ছে যে এর বাইরে আসলে কোশ্চেন হওয়ার সম্ভাবনাও খুব কম। যেহেতু ব্যাখ্যাগুলোও আছে, ব্যাখ্যাগুলোও কিন্তু এখানে খুব শর্ট হইলেও অনেক ইফেক্টিভ ব্যাখ্যাগুলো, মানে ব্যাখ্যা থেকে দেখা যাচ্ছে সরাসরি অনেক বিশেষ অনেক কোশ্চেন আসতে দেখা গেছে। যেমন রামচন্দ্র বিদ্যাবাগীশ সম্ভবত একটা কোশ্চেন ছিল যে মানে অভিধান সংকলন, এই যেখানে হয়তো দেখতে পাচ্ছেন যে 1817 সালে রামচন্দ্র বিদ্যাবাগীশ রচিত প্রথম বাংলা ভাষায় অভিধান প্রকাশিত হয়। তো 43rd বিসিএস এর সম্ভবত একটা কোশ্চেন ছিল যে প্রথম বাংলা ভাষায় প্রকাশিত অভিধানের রচয়িতা কে। তো এটা হচ্ছে রামচন্দ্র বিদ্যাবাগীশ। তো এখানে আরও কিছু অপশান ছিল সম্ভবত, মানে যারা হচ্ছে এই অভিধান নিয়ে কাজ করে। তো এটা যেহেতু একটু আনকমন কোশ্চেন ছিল, কিন্তু ব্যাখ্যা থেকে কিন্তু হুবহু কমন। তো এই বইটার বৈশিষ্ট্য এটাই যে আপনি কোশ্চেনের সংখ্যা পাবেন অনেক, যে কোশ্চেনগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটাই ইম্পর্ট্যান্ট, পাশাপাশি ব্যাখ্যাগুলোও দেখা যাচ্ছে ছোট হইলেও অনেক ইনরিচড ব্যাখ্যা, তো ইফেক্টিভ ব্যাখ্যা আর কি। তো এই জন্যই হচ্ছে সাহিত্যের জন্য, এটা ব্যাকরণের জন্য, এটা হচ্ছে এই যে আপনারা বইয়ের মলাটাই দেখতে পাচ্ছেন যে এটা ব্যাকরণ এবং সাহিত্য উভয় পার্ট। সূচিপত্র যদি দেখাই, সূচিপত্রতে এই যে সাহিত্যের জন্য হচ্ছে 264 পেজ এবং ব্যাকরণের জন্য বাকি সব মিলে প্রায় 550 পেজের মতন একটা বই। তো ব্যাকরণের জন্য ইফেক্টিভ ঠিক আছে, বাট ব্যাকরণের চাইতেও আমার কাছে মনে হয়েছে এই বইটা সাহিত্যের জন্য একটা মাস্টারপিস বই। সাহিত্যের যে আমরা বিসিএসের যে 20 মার্কস থাকে, তো এই বইটাও যদি কেউ 3-4 বার রিডিং দেয় বা 3-4 বার আর কি শেষ করতে পারে, সেক্ষেত্রে আমার মনে হয় 20-এর মধ্যে 14-15 মার্কস সে খুব ইজিলি ক্যারি করতে পারবে যদি বইটা সে খুব ভালোভাবে আত্মস্থ করতে পারে। তো এই বইটাই হচ্ছে আমি মূলত পড়েছিলাম আমার 43-এর সময় বেসিক্যালি পড়েছিলাম, তারপরে 44, 45, 46, বাকিগুলোর ক্ষেত্রে হয়তো বা হালকা টাচ দিয়েছি, বাট পুরোপুরি হয়তো বা পড়া হয় নাই। বাট যেহেতু 43-এই প্রায় হয়তো বা 3-4 বার এটা
রিভিশন দিয়েছিলাম, তো সেখান থেকে মোটামুটি একটা মানে গ্রস আইডিয়া এই বইটা সম্পর্কে হয়ে গেছে, এবং কোশ্চেন ব্যাখ্যা এই সম্পর্কেও একটা মোটামুটি ওভারঅল ভালো একটা আইডিয়া ডেভেলপ করে গেছে। তো এটা আপনারা রাখতে পারেন। এই বইটা আমার কাছে মনে হয় যে অন্য যেই বই পড়েন না কেন, এই বইটা বাংলা সাহিত্যের জন্য অবশ্যই অবশ্যই রাখার মতন একটা বই আর কি। মানে এটার কোশ্চেন এবং ব্যাখ্যা সব দিক মিলায় আমি কথাটা বলতেছি। আর এর পাশাপাশি হচ্ছে আমি আরেকটা বই পড়েছিলাম বাংলা সাহিত্যের জন্য। বইটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে বাংলা সাহিত্য এবং ইংলিশ লিটারেচারের উপরে লেখা। বইটার কলেবর যদি দেখেন, এটা কিন্তু খুবই আর কি চিকন একটা বই, হ্যাঁ, খুবই ছোট একটা বই রিভিশনের জন্য। স্পেশালি হচ্ছে বইটা রিভিশনের জন্য খুব ইফেক্টিভ, এটার সাইজ দেখে বুঝতে পারতেছেন। আর যেহেতু হচ্ছে বাংলা সাহিত্য এবং ইংলিশ লিটারেচারের এটা হচ্ছে জিস্ট একদম আপনার মানে 15-র মধ্যে 10 পাওয়ার মতন ম্যাটেরিয়ালস এখানে দেওয়া আছে। মানে খুব দ্রুত আপনি হচ্ছে এখান থেকে রিভিশনটা দিতে পারবেন আর কি। মানে একদম খুব সাজানো গোছানোভাবে জিস্ট যে জিনিসগুলা যেগুলো হচ্ছে সচরাচর সব পরীক্ষাতেই আসে, এবং এই যে কনফিউজিং যে জিনিসগুলো আছে ইংলিশ লিটারেচারের, এইগুলো আলাদাভাবে দেওয়া আছে। তো আমরা যদি বাংলা সাহিত্য নিয়ে কথা বলি, এখানে বাংলা সাহিত্যের ওরা 11 জন, যেটা 11 জন পিএসসির যে সাহিত্যিক, সেটা সম্পর্কে মোটামুটিভাবে হচ্ছে এখানে সবার সম্পর্কেই দেওয়া আছে। দীনবন্ধু মিত্র, কায়কোবাদ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মানে প্রত্যেকের সম্পর্কেই মানে যে ইনফরমেশনগুলো না জানলেই না, সেইভাবেই হচ্ছে এই বইটাতে প্রেজেন্ট করা হয়েছে। বইটার সূচিপত্র যদি আপনাদেরকে দেখাই, সূচিপত্র থেকে আর একটু আইডিয়া ক্লিয়ার হবে। এই যে আপনারা হচ্ছে বাংলার সূচিপত্রটা দেখতে পাচ্ছেন। এখানে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগের বিকাশ, ওরা 11 জন যে সাহিত্যিক সেই সম্পর্কে, তারপর ওরা 11 জন সাহিত্যিক বাদেও যারা হচ্ছে গুরুত্বপূর্ণ, যেমন মানিক বন্দ্যোপাধ্যায়, হাসান আজিজুল হক, তারপরে হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বা এই রিলেটেড যারা হচ্ছে বস পাবলিক যারা আছেন, তাদের সম্পর্কে কিছু আর কি আলোচনা আছে। তাছাড়াও বাংলা সংবাদপত্র, গুরুত্বপূর্ণ গ্রন্থ ও তার রচয়িতা, কবি সাহিত্যিকদের উপাধি ও মূল্যাম, চরিত্র সাহিত্য, কর্মসাহিত্যিক, বিখ্যাত উক্তি, ভাষা আন্দোলন ও বাংলা সাহিত্য, এই রিলেটেড মানে একদম যে সবচাইতে হট ফেভারিট যে জিনিসগুলো, সেগুলো দিয়েই বইটা সাজানো আছে। এবং বইটা আমি রেখেছিলাম যে পরীক্ষার আগে খুব শর্ট টাইমে রিভিশনের জন্য খুবই একটা ইফেক্টিভ, কার্যকরী একটা বই। তো এটা হচ্ছে কম্পাস পাবলিকেশনের বইটা। এটা আপনারা হয়তো বা লাইব্রেরিতেই পেয়ে যাবেন, কম্পাস পাবলিকেশনের বাংলা সাহিত্য ও ইংলিশ লিটারেচার। এটা হচ্ছে একই সাথে আপনার ইংলিশ লিটারেচারের ক্ষেত্রেও খুব শর্ট টাইমে রিভিশনের ক্ষেত্রে এই বইটা অনেক বেশি হেল্পফুল হবে। আচ্ছা, বাংলার জন্য যদি এর বাইরে বলি, আমি এর বাইরে অনেকগুলো বই কিনেছি। আসলে বই তো কেনা হয় অনেক, বাট আমি জাস্ট এখানে ইফেক্টিভ বইগুলোর কথাই বলবো, যেগুলো দেখা যাচ্ছে প্রিলি পাসের জন্য সবচাইতে মেন অস্ত্র হবে। তো আমি এর বাইরেও অগ্রদূত, অভিযাত্রী, বিশেষ করে অভিযাত্রী বইটা কিনেছিলাম। অগ্রদূত বইটা ভালো এটা শুনেছিলাম, বাট অভিযাত্রী কেনার পরে আমার কাছে ভালো লেগেছে। অভিযাত্রী বই খারাপ না, অগ্রদূত বইটাও বেশ ভালো, বাট আমি দুটার কোনোটাই পড়ি নাই। আমি জাস্ট হচ্ছে শিকড় প্রশ্নপাঠ আর কম্পাস পাবলিকেশনের যে বইটা দেখালাম, এই দুইটা থেকে হচ্ছে মেইনলি পড়েছি, আর বাকিটা হচ্ছে লাইভ এমসিকিউর আর্কাইভ থেকে সলভ করেছি। অভিযাত্রীটা জাস্ট দেখে ভালো লেগেছিল, যে ব্যাকরণ পাঠটা ওটার অনেক গোছানো, এবং সাহিত্য পাঠটাও খারাপ না, বেশ হচ্ছে মানে এনরিচড আর কি সাহিত্য পাঠটা। তো তারপরও আসলে ওটা পড়ার সময় হয় নাই আমার কাছে মনেও হয় নাই যে ওটা পড়তে হবে, খুব বেশি এসেনশিয়াল এরকম টাইপের কোনো কিছু না। তো যার কারণে আমি আসলে অভিযাত্রী বলেন বা অগ্রদূত বলেন, এই বইগুলো আমি পড়ি নাই। তো আমি এটা বলবো না যে এটা হচ্ছে মানে খুব বেশি ইম্পর্ট্যান্ট আপনার কাছে দুইটা বই রাখা বা পড়া। আপনি দুইটা বই ছাড়াও শুধুমাত্র যদি শিকড় প্রশ্নপাঠ বইটা পড়েন, পাশাপাশি যদি প্রচুর এক্সাম দেন, মডেল টেস্ট দেন, এটাই আপনার বাংলা সাহিত্যে আউট অফ 20-র মধ্যে 14+ মানে 14+ মার্কস পাওয়ার জন্য এনাফ হবে। আর এর বাইরে আরেকটা বইয়ের কথা বলবো, সেটা হচ্ছে আমাদের এই বইটা। হ্যাঁ, এটা আপনারা সবাই পরিচিত, লাল নীল দীপাবলি। এই বইটা হচ্ছে আসলে কি মানে পুরোপুরি একটা গল্প উপন্যাসের মতন, আপনি এক বসাতেই এটা পড়ে ফেলতে পারবেন। হ্যাঁ, আসলে কিছু কিছু জিনিস থাকে যে মানে লার্নিং উইথ এন্টারটেইনিং, আপনি এন্টারটেইনও হবেন, এন্টারটেনমেন্টও পাবেন,
পাশাপাশি হচ্ছে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো এই কারণে হচ্ছে এই বইটা রাখা। এই বইটা এমন না যে এটা আপনার মাস্ট রিড বই। এটা দেখা যাচ্ছে না পড়লে আপনার প্রিলি পাস। আমি 43, 44, 45 এই সময় এই বই পড়ি নাই। আমি জাস্ট হচ্ছে রিটেনের আগে আমার কাছে মনে হয়েছে যে রিটেনের আগে একটু এই বইটা দেখা দরকার। তখন আমি হচ্ছে দেখা যাচ্ছে এই বইটা 1 বার বা 2 বার রিডিং দিয়েছিলাম। তো প্রিলির জন্য দেখা যাচ্ছে এটা লাগবেই এই বইটা, এরকম কোনো কিছু আমি বলবো না। কিন্তু আপনার যেটা বললাম যে মানে আনন্দের সাথে শেখা, এই জিনিসটার জন্য আপনি এই বইটা একটা গল্প বা একটা সুন্দর একটা উপন্যাস বা এইভাবে এই প্যাটার্নে এই চিন্তা থেকে এই থট থেকে এই বইটা পড়তে পারেন, অবশ্যই ভালো লাগবে আপনার কাছে। পুরো বইটা পড়তে খুব বেশি সময় লাগবে না, জাস্ট একটা টাইম নিয়ে বইটা পড়ে ফেলবেন, আপনার বেসিক মানে দেখা যাচ্ছে ইনরিস্ট হবে। এবং এখানে অনেকগুলো কোশ্চেন্স আছে যেগুলো একটু হয়তো বা ব্যতিক্রমধর্মী কিছু ইনফরমেশন আপনি পাবেন, যেটা আপনার প্রিলিতেও বেশ হেল্প করবে। তো এইটা আর কি সাজেশন থাকবে এই বইটা পড়ার। তো বাংলা সাহিত্য মোটামুটি আমাদের শেষ হলো, সাহিত্য রিলেটেড এই বইগুলো পড়লেই হবে। বাট আপনি যদি কোনো বই এতগুলো দেখা যাচ্ছে যে কম্পাস পাবলিকেশন বা যেটা বললাম লাল নীল দীপাবলি না পড়তে পারলেও শিকড় প্রশ্নপাঠ বইটা যদি শেষ করতে পারেন 3-4 বার, এটা মোর দ্যান এনাফ, হ্যাঁ, বাংলার জন্য। ওকে, আমরা এবার আসি হচ্ছে বাংলা ব্যাকরণ, যে পার্টটাতে আমাদের হচ্ছে 15 মার্কস থাকে। তো এক্ষেত্রে আমি যেটা বললাম যে আমি অভিযাত্রী বইটা কিনেছিলাম, তো অভিযাত্রীর ব্যাকরণ পার্টটা বেশ ভালো, মোটামুটি ওখানে অনেকগুলো জিনিস সুন্দরভাবে গুছিয়ে এক্সপ্লেন করা আছে, মানে যাদের ব্যাকরণ পার্টে সমস্যা তাদের জন্য ওই বইটা ভালো। আর এছাড়া হচ্ছে আমার কাছে, আমি যদি অভিযাত্রীটাকে পাশ কাটিয়ে রাখি সেক্ষেত্রে অন্বেষণ যে বইটা, অন্বেষণ বইটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এই দুইটা বইকেও যদি আমি পাশ কাটিয়ে রাখি, যারা হচ্ছে বাংলা সাহিত্যের জন্য মানে বাংলা ব্যাকরণের জন্য এত বেশি কিছু পড়াশোনা করতে চান না, বা জাস্ট হচ্ছে 15টা মার্ক, যেখানে আপনি দেখবেন যে বাংলা ব্যাকরণের যে প্রশ্নগুলো আসে 15টার মধ্যে 8 থেকে 10টা কোশ্চেন একদম বেসিক লেভেল থেকে আসে, যেটার জন্য এত এত বই বা এত মানে এটার জন্য এক্সপার্ট হওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আপনার একটু জাস্ট হচ্ছে কমন সেন্স, একটু হচ্ছে জাস্ট বেসিক, এইগুলো দিয়েই আপনি বাংলা ব্যাকরণের 15টা কোশ্চেনের মধ্যে 8+ বা 10+, 10 আমি বাদ দিলাম, আমি 8+ আপনি হচ্ছে অ্যান্সার করে আসতে পারবেন। সো ওই অভিযাত্রী বা অন্বেষণ বইটা কেউ যদি পড়তে না চান সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে ধ্রুব বাংলা ব্যাকরণ যে মডেল টেস্টের বইটা, এখানে হচ্ছে 50 সেট মডেল টেস্ট আছে, এবং 50 সেটে হচ্ছে প্রত্যেকটা সেটে আপনার 20টা করে কোশ্চেন, এবং মোট টোটাল 1000টা কোশ্চেন, এবং 1000টা কোশ্চেন আর 4টা করে অপশান যেহেতু, তাহলে হচ্ছে আপনার 4000টা অপশান। তো 4000টা অপশান সহ সে হচ্ছে ব্যাখ্যা করছে। তো প্রত্যেকটা কোশ্চেন এবং কোশ্চেনের যে অপশানগুলো সব সহ যেহেতু মানে আর কি মাল্টি ডাইমেনশনাল অ্যাঙ্গেলে ব্যাখ্যা করা, তো সেক্ষেত্রে এই বইটা পড়তে আপনার কাছে ভালো লাগবে। আমি যদি এটার হচ্ছে সূচিপত্র একটু দেখাই। আচ্ছা, এটা হচ্ছে মডেল টেস্ট 1। প্রত্যেকটার হচ্ছে কোশ্চেন দেওয়ার পরে আপনার সঠিক উত্তরগুলো দেওয়া আছে, তারপরে হচ্ছে এই মডেল টেস্ট 1-এর ব্যাখ্যাগুলো, হ্যাঁ, প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যাগুলো, এবং ব্যাখ্যাগুলো এখানে অত্যন্ত সমৃদ্ধ ব্যাখ্যা। হ্যাঁ, প্রত্যেকটা কোশ্চেনের এগেনস্টেই যে ব্যাখ্যাগুলো আছে, ব্যাখ্যাগুলো থেকেই আপনার একটা ওভারঅল বেসিক আর কি এখান থেকে ডেভেলপ করে যাবে। তো যেহেতু আপনার 50টা মডেল টেস্ট এবং 1000টা কোশ্চেন এবং 4টা অপশান, মানে 4000টা মোটামুটি বলা যায় যে কোশ্চেন, যেহেতু 4টা অপশান নিয়েও ব্যাখ্যা করা হয়েছে আর কি। তো এই ব্যাখ্যাগুলো কিন্তু আসলে অনেক বড় বড়, এবং আপনার যেটা বললাম যে বেসিক ডেভেলপের জন্য খুবই খুবই ইফেক্টিভ হবে। সো কেউ যদি ওই বইগুলা মেইন যে বইগুলা নাও পড়তে চান, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় সবচাইতে ইফেক্টিভ বইয়ের মধ্যে এটা একটা, যে মডেল টেস্ট 1000টা কোশ্চেন ব্যাখ্যা সহ সলভ করা, ধ্রুব, এই বইটার নাম হচ্ছে ধ্রুব বাংলা ব্যাকরণ মডেল টেস্ট। ঠিক আছে, এই যে বইটা মোটামুটি আর কি পেজ কোয়ালিটিও আর কি খুব প্রিমিয়াম পেজ কোয়ালিটি। আমি আসলে বইয়ের ক্ষেত্রে মানে পেজ কোয়ালিটিকে অনেক বেশি প্রায়োরিটি দিই। বাইন্ডিং, প্রচ্ছদ, পেজ কোয়ালিটি, এই জিনিসগুলো আসলে ভালো হইলে আমার মানে বইটা সম্পর্কে দেখা যাচ্ছে আলাদা একটা আগ্রহ, ইন্টারেস্ট জাগে, এবং পড়তেও বেশ ভালো লাগে। এবং যখন আমি দেখলাম যে এই বইয়ের ব্যাখ্যাগুলো আসলেই ভালো, এবং এটা যেহেতু যারা হচ্ছে, আমি যেহেতু ব্যাকরণে খুব একটা বেশি ভালো না, আমি ব্যাকরণে বলতে গেলে বেশ উইক, তো ব্যাকরণের যে উইকনেসগুলো এইটা কাটাইতে এই বইটা আপনাকে অবশ্যই অবশ্যই হেল্প করবে। তো এটা গেল একটা। আর এর পাশাপাশি যেটা বললাম যে আমরা একটু আগে যে বইটা দেখালাম যে শিকড় প্রশ্নপাঠ, সেখানে কিন্তু সাহিত্যের পাশাপাশি
একইভাবে সেম প্যাটার্নেই কিন্তু ব্যাকরণের প্রশ্নগুলো আছে, ব্যাখ্যা সহ আছে। সো আপনারা যদি ধ্রুব এবং ধ্রুবর সাথে কম্বাইন্ড করে যে শিকড় প্রশ্নপাঠের যে সাহিত্য পাঠটা আছে এইটা যদি পড়েন দুইটা কম্বাইন্ডলি, আমার মনে হয় ব্যাকরণে 15-র মধ্যে 9 থেকে 10 খুব ইজিলি আপনি ক্যারি করতে পারবেন। এর চাইতে বেশিও পারবেন, বাট নিদেন পক্ষে মিনিমাম হইলেও 9 থেকে 10 মার্ক আপনার থাকা উচিত ভালো মতন যদি এই দুইটা বই কম্বাইন করে পড়তে পারেন। আর যারা হচ্ছে মেইন বই বা অন্বেষণ বা অভিযাত্রী বা এই ধরনের বই পড়তে চান তাহলে তো আলাদা হিসাব, সেটা করতে পারলে তো খুবই ভালো। বাট আমি যেহেতু সময় কম আছে, এখন 3 মাস 3.5 মাসের মতো সময় আছে, এই দুইটা বই থেকে পড়লেও 10+ আপনার থাকা উচিত, বা ভালো মতো পড়তে পারলে অবশ্যই থাকবে ইনশাল্লাহ, আমি সেটাই আশা করি। আর ব্যাকরণের জন্য আপনি হচ্ছে 9-10-এর যে মনির চৌধুরীর যে আর কি বইটা আছে সেটাও দেখতে পারেন, বাট নট ম্যান্ডেটরি, কারণ এখন আসলে বোর্ড বইগুলোর এত ধরনের চেঞ্জ হয়েছে যে কোন বোর্ড বই থেকে কোশ্চেন হচ্ছে, নতুনটা থেকে নাকি পুরাতনটা থেকে, আপডেট ভার্সনটা থেকে, এই জিনিসগুলো অনেক কনফিউশন থাকে। তো অত কনফিউশনে যদি আপনি না যেতে চান, জাস্ট সলিড একটা ইজি একটা মেথড, এই যে এই দুইটা বই ধ্রুব আর শিকড়, এটা ফলো করা, ব্যাস এটাই এনাফ। এখন আমরা হচ্ছে নেক্সট সাবজেক্টে যাব, সেটা হচ্ছে ইংলিশ গ্রামার। আমি জানি যে মাস্টার বইটা অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই হয়তো বা পছন্দ করেন না। অনেকেই হচ্ছে যে প্রফেসরসের যে বইটা আছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, সে বইটা পছন্দ করেন। দুইটা বই ভালো, দুইটা বই হয়তো বা 19-20, বাট আমাকে যদি বলতে বলা হয় আমি হচ্ছে পার্সোনালি মাস্টার বইটাকেই সাজেস্ট করব। হ্যাঁ, আর মাস্টার বইটা হয়তো বা অনেক কলেবর বড় দেখে অনেকে ভয় পান যে এই বইটা হয়তো বা আমার 2-3 বছরও শেষ হবে না, বাট আসলে কিন্তু দেখেন আপনার বইটার সব কিন্তু পড়তে হবে না। হ্যাঁ, বইটার আপনার যদি বিসিএস ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার শুধুমাত্র এই যে আমি যেখানে আমার দাগানো আছে যে পার্টস অফ স্পিচ, নাউন, জেন্ডার, ভার্ব, অ্যাডজেক্টিভ, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা সেটা দেখেন যে 13, 14, 18, 19, 20, 24, 27। হ্যাঁ, এই যে 13, 14, 13তে আছে কি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, 14তে হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, 17তে না 17 না 18তে হচ্ছে পজিশন অফ পার্টস অফ স্পিচ, 19-এ হচ্ছে সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, ঠিক আছে, 20-এ হচ্ছে প্রিপজিশন, কারণ প্রিপজিশন থেকে সহজ হলেও একটা বা দুইটা কোশ্চেন কিন্তু বিসিএসে আসে, খুব কঠিন আসে না, বাট সহজের মধ্যে আসে। তো সেখানে আপনারা হচ্ছে যে 20 নাম্বার চ্যাপ্টারটা দেখলেই হবে। 24-এ আছে হচ্ছে ভয়েস থেকে আমরা জানি যে একটা বা দুইটা মিনিমাম হলো হচ্ছে একটা কোশ্চেন বিসিএসে আসে। সো এটা দেখতে হবে, রাইট ফর্ম অফ ভার্বস। আর এর পাশাপাশি হচ্ছে আপনার যে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, হ্যাঁ সাবজেক্ট ভার্ব যেটা 26-এ আছে, 26-এ হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, এটার সাথে হচ্ছে ইন্টারলিঙ্কড হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, এই দুইটা একসাথে দেখা। তো এইখানে হচ্ছে এইগুলা গেল, বাট এই পেজে দেখেন, এই পেজে কিন্তু পড়ার মতন বলতে শুধুমাত্র আপনি যদি বিসিএস ক্যান্ডিডেট হন সেক্ষেত্রে আপনার আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এবং আইডেন্টিফিকেশন অফ ক্লজ, দ্যাট মিনস যেটা হচ্ছে আপনার 37 এবং হচ্ছে 38, এই দুইটাই কিন্তু পড়ার। বাকি যে জিনিসগুলো দেখেন আপনার কারেকশন, পিন পয়েন্ট ইরোর, তারপরে অ্যানালজি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিম, অ্যান্টোনিমস, এই জিনিসগুলো কিন্তু ভাই আপনার বিসিএস এর জন্য খুব একটা দরকার নাই। আমি ফার্স্টে যেগুলোর নাম বললাম এইগুলো থেকেই কিন্তু বিসিএস 20-এর মধ্যে 16-17টা কোশ্চেন্স আপনার কিন্তু কমন পেয়ে যাবেন, ঠিক আছে। বাকি এই যে এই পেজের সেকেন্ড পেজের 90% জিনিস, এই যে আইডেন্টিফিকেশন অফ ক্লজ আর ফ্রেজ ছাড়া বাকি 90% জিনিসই কিন্তু আপনার প্রয়োজন পড়বে না। এগুলো প্রয়োজন পড়বে কোথায়? আপনার ব্যাংক পরীক্ষার ক্ষেত্রে এবং হচ্ছে আপনার আইবিএ পরীক্ষার ক্ষেত্রে। এই দুইটা ক্ষেত্রে আপনার এই জিনিসগুলা, পিন পয়েন্ট ইরর, অ্যানালজি, তারপরে হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এইগুলো দরকার। বাট বিসিএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু ভোকাবুলারি বলেন বা অ্যানালজি বলেন এইগুলা কিন্তু ওইভাবে আসে না। তো আপনার মেইনলি হচ্ছে এই পার্টস অফ স্পিচ রিলেটেড জিনিসপত্র এবং ভয়েস, রাইট ফর্ম অফ ভার্ব, প্রিপোজিশন, তারপরে হচ্ছে ক্লজ এবং ফ্রেজ আইডেন্টিফিকেশন, এইগুলাই কিন্তু পড়া। তো মাস্টার বই থেকে আপনার মানে সাজিয়ে গুছিয়ে এই জিনিসগুলোতেই আপনার বারবার করে পড়তে হবে, যেহেতু এই বইয়ে প্র্যাকটিসের অনেক সুযোগ আছে, প্রচুর প্র্যাকটিস ম্যাটেরিয়ালস দেওয়া আছে। তো এই কারণে আপনার মানে মেন পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কম। আবার এই বইটা কিন্তু অথেন্টিক বেশি, মানে অন্য যে কোনো বইয়ের চাইতে এই বইয়ের যে রেফারেন্সগুলো ইউজ করা হয়েছে সেটা কিন্তু অনেক বেশি অথেন্টিক। সো আমি আসলে মানে সাজেস্ট করব যে ইংলিশ গ্রামারের জন্য মাস্টার বইটা পড়া। এটাতে ভয় পাওয়ার কিছু নয়। আপনার মাস্টার বইয়ের একদম যতগুলো 1200 পেজ আছে 1200 পেজই পড়তে হবে তা না, আপনি কিন্তু পড়া কমিয়ে এনে এটাকে
প্রায় 1/3 নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, যেভাবে বললাম সেটা হচ্ছে মানে বিসিএস এর জন্য আর কি। এটা তো আসলে সবগুলো জবের জন্য বানানো, বাট আপনি যদি বিসিএস এর জন্য পড়েন আপনার এত পড়তে হবে না মাস্টার বইয়ের। ঠিক আছে, আর এখানে হচ্ছে কিন্তু আরেকটা ব্যাপার যে লিটারেচারও কিন্তু আছে। তো এখানে লিটারেচারের যে ব্যাপারটা যে মোটামুটি প্রায় 50 পেজের মতো, 50 থেকে 60 পেজের মতন, বাট এখানে যে লিটারেচারের কোশ্চেনগুলো দেওয়া আছে এখান থেকেই প্রায় 15-র মধ্যে আপনি 8+ কমন পেতে পারেন। বাট আমি লিটারেচারের জন্য অবশ্যই আলাদা একটা বইয়ের কথা বলবো, বাট মাস্টারে যে লিটারেচার পার্টটা দেওয়া আছে এবং যে প্রশ্নগুলো দেওয়া আছে সেটা অত্যন্ত সমৃদ্ধ। এখান থেকেও আপনারা অবশ্যই লিটারেচার পার্টটা দেখে রাখবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে ইংলিশের ব্যাপারটা। আর আমি এখানে আরেকটা কথা বলতে চাই, যারা হচ্ছে মাস্টার বইটা একান্তই মানে করে ফেলছেন, যে ডিসিশন নিয়ে ফেলছেন যে পড়বেনই না, মানে আপনার কাছে এটা দেখা যাচ্ছে অনেক বেশি বার্ডেন মনে হয়, হইতেই পারে, এটা স্বাভাবিক। আসলে এক একজনের কাছে মানে চয়েস আসলে ডিফার করে, হ্যাঁ, ম্যান টু ম্যান চয়েস ডিফার করে। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, মিরাকেল একটা বই আছে, মিরাকেল বইটার ফার্স্টের দিকেই প্রথম 100 পেজ বা প্রথম হচ্ছে 70 পেজের মতন রুলস আছে আর কি, যে 1 to 99 রুলস, মানে জব এক্সামের জন্য মিরাকেল বইয়ের প্রথমেই 99টা রুলস দেওয়া আছে, যে রুলসগুলো থেকেই জব এক্সামে মোটামুটি 80 to 90% পরীক্ষার কোশ্চেন এসে থাকে। তো ওইটা আমার কাছে পিডিএফ ছিল, আমি যখন মানে 43-এর প্রিপারেশন নিচ্ছিলাম আমি ওই বইটা প্রিন্ট করে, মানে বইটা না, মানে ওই পিডিএফটা প্রিন্ট করে মানে রুলসগুলো আর কি দেখার চেষ্টা করছিলাম। তো সেটা আপনারা করতে পারেন। হ্যাঁ, ওই 99টা রুলস দেখলে মিরাকেল বইয়ের, সেক্ষেত্রেও আপনার প্রিপারেশন অলমোস্ট 60-70% হয়ে যাবে, মানে মাস্টার বইটাকে যদি আপনি অ্যাভয়েড করতে চান। আর এর পাশাপাশি তো লাইভের আর্কাইভ আছেই, সেখান থেকেও আপনি প্রচুর প্র্যাকটিস করবেন যাতে করে আপনার একটা মাল্টি ডাইমেনশনাল প্রিপারেশন দাঁড় হয়ে যায়। সো মেন কথা হচ্ছে, যদি আপনি মাস্টার বই পড়েন, আমি যেভাবে বললাম যে এই চ্যাপ্টারগুলা, বা এটা নিয়ে পরবর্তীতে চাইলে ডিটেলস ভিডিও করা যাবে, এক্সপ্লেন করতে পারবো যে আসলে কোন কোন চ্যাপ্টারের কোন কোন জিনিসগুলো পড়লে আপনার বিসিএস প্রিপারেশনটা কভার হয়ে যাবে। আর এটা যদি স্কিপ করতে চান সেক্ষেত্রে মিরাকেলের 99 রুলস আর যদি পিডিএফটা আপনি না পান কমেন্ট করবেন, আমি হচ্ছে পিডিএফটা প্রোভাইড করার চেষ্টা করব, যে মিরাকেল বইয়ের 99 রুলসের যে পিডিএফটা। তো এটা গেল হচ্ছে ইংলিশ গ্রামার আমাদের। আর ইংলিশ লিটারেচার নিয়ে যদি বলি, আমি আসলে ইংলিশ লিটারেচারের যেটা বললাম যে মাস্টার বই অলরেডি আছে, এখান থেকে আপনি 50 থেকে 60% প্রিপারেশন হয়ে যাবে। এর বাইরেও আরেকটা বইয়ের কথা বলি। ওকে, বইটা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইংলিশ লিটারেচারের জন্য লিড এক্সপার্ট বইটা। তো এই বইটার বিশেষত্ব হচ্ছে যে জিস্ট আকারে যা যা দরকার সেই জিনিসগুলোই আছে, খুব বেশি হাবিজাবি বাড়তি জিনিস দেওয়া নেই। আর আরেকটা ব্যাপার হচ্ছে বইটার বৈশিষ্ট্য, বইটার সাথে আপনি একটা ম্যাপ পাবেন, যেরকম হচ্ছে আপনি যে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এগুলোর জন্য ম্যাপ পান, তো এই বইটাতেও মানে সুন্দর করে একটা ম্যাপ দেওয়া আছে, প্রত্যেকটা হচ্ছে যুগ বিভাগ রিলেটেড এবং ইম্পর্টেন্ট যে রাইটার যারা আছেন, হ্যাঁ, যারা হচ্ছে যেমন উইলিয়াম শেক্সপিয়ার থেকে শুরু করে, তারপরে ফ্রান্সিস বেকন, তারপরে হচ্ছে টনি মরিসন, চার্লস ডিকেন্স, তারপরে হচ্ছে আপনার জর্জ বার্নার্ড শো, আরও বিভিন্ন রাইটার যারা, এটা হচ্ছে সুন্দর করে ম্যাপে জিনিসগুলো ইনক্লুড করা আছে। তো যার কারণে আপনি যদি বইটা দেখার আগেও ম্যাপটা আপনার টেবিলের সামনে টানিয়ে রাখেন, ম্যাপটা যদি রেগুলার একটু একটু করে দেখেন, আপনার ওই ম্যাপটা থেকেই কিন্তু ইংলিশ লিটারেচারের অলমোস্ট যে বেসিক যে ব্যাপারগুলা, সেখান থেকে মানে 5, 7, 8 মার্কস আপনার অ্যান্সার করার মতন একটা ক্যাপাবিলিটি ওই ম্যাপটা থেকেই গ্রো করে যাবে। আর এর বাইরেও যদি আমি এই বইটার হচ্ছে সূচিপত্র দেখাই, সূচিপত্র হয়তো বা এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এইজ অনুযায়ী হচ্ছে এখানে ভাগ করা আছে এবং ইম্পর্টেন্ট রাইটারগুলো সম্পর্কে বলা আছে, ঠিক আছে এখানে। আর পাশাপাশি হচ্ছে যে 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 রাইটার সম্পর্কে এখানে অ্যানালাইসিস করে, যে মোটামুটি 25-30 জন রাইটার দিয়েছে যাদের সম্পর্কে আপনার জানতেই হবে, সেইগুলো হচ্ছে জাস্ট হচ্ছে পরীক্ষার আগের জন্য। হ্যাঁ, পরীক্ষার আগের জন্য আপনি কোন কোন রাইটারের পড়াগুলো দেখে যাবেন, যাতে করে আপনার মোটামুটি হচ্ছে 70% অ্যাভব আপনি মার্কস ক্যারি করে নিয়ে আসতে পারেন। আর বাকি সম্পর্কে যদি বলি, যে সাজানো গোছানো বলেন বা বইটার কন্টেন্ট বলেন, বা যে কোনো একটা রাইটার সম্পর্কে কী কী ইনফরমেশনগুলো জানা দরকার, আসলে অনেক একটা রাইটার তো অনেক কিছু লিখছে, অনেক সাহিত্য লিখছে, তো আপনার জবের জন্য কি কি দরকার, কি কি প্রয়োজন, তো আপনার তো এইটুকু হলেই হবে। আপনার তো দেখা যাচ্ছে ওই রাইটার সম্পর্কে পিএইচডি করার দরকার নেই।
তো সেই ক্ষেত্রে এই বইটা হচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে, যে মোটামুটি সাজানো গোছানোভাবে অর্গানাইজড ওয়েতে জিনিসগুলা এই বইটাতে মানে দেওয়া আছে আর কি। প্রত্যেকটা রাইটার সম্পর্কে আলোচনা করার পরে সেখানে হচ্ছে যে কোশ্চেন প্রত্যেকটা রাইটারকে নিয়ে বিগত যে পরীক্ষাগুলো বিসিএস বলেন, নন ক্যাডার, ব্যাংক, সবগুলো পরীক্ষার প্রশ্ন আর কি। যেমন উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে মোটামুটি 70টা কোশ্চেন সেখানে আছে। বাকি রাইটার সম্পর্কেও আলোচনা, মানে জাস্ট হচ্ছে জিস্ট আলোচনা, যেটা না জানলেই না, আর কোটেশন রাইটার সম্পর্কে, তারপরে হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন। তো সবগুলো বইয়ের প্যাটার্নই হয়তো বা এরকম, বাট আমার কাছে এটা একটু আলাদা মনে হয়েছে যে এখানে ইনফরমেশনগুলো একদমই বাড়তি কোনো ইনফরমেশন দেওয়া হয় নাই। জবের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই দেওয়া হয়েছে। আবার এই যে যেমন দেখেন যে সতর্কতা, যে আপনার একটা বই পড়তেছেন যে এ টেল অফ টু সিটিজ, এটা হচ্ছে চার্লস ডিকেন্স, তারপর এ টেল অফ এ টাব, তারপরে হচ্ছে আপনার দ্য অ্যালকেমিস্ট হচ্ছে আপনার নোভেলও আছে, আবার হচ্ছে একটা প্লেও আছে। তো এই যে ইংলিশ লিটারেচার যে কনফিউজিং যে জিনিসগুলো আছে, তো এইগুলো কিন্তু আলাদা করে আপনার সতর্কতা হিসেবে মার্ক করে দিয়েছে বারবার বইয়ের প্রত্যেকটা পেজেই মোটামুটি, বা দেখা যাচ্ছে যে বইয়ের আপনার প্রায় 2-1 পেজ পর পরই যে এই জিনিসগুলো মার্ক করার কারণে আপনার কিন্তু কনফিউশনের ব্যাপারগুলো অনেকখানি কমে আসবে। তো এটা একটা ভালো দিক, বইয়ের অনেকগুলোই ভালো দিক আছে। আপনারা বইটা কিনলে পুরোপুরি আর কি বুঝতে পারবেন, সামারিও মানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট যে প্লেগুলা বা উপন্যাসগুলো সেগুলোর হচ্ছে সামারিও আছে। তো এটা আমার কাছে ভালো লেগেছে ওভারঅল। যেটা বললাম যে মাস্টার বইটার ওটা পড়ে নেবেন, মাস্টার বই হয়তো বা 1000-এর মতন এমসিকিউ আছে। পাশাপাশি লিট এক্সপার্ট থেকে যদি পড়াশোনা করেন লিটারেচারে 15-এর মধ্যে আমি, কারণ এখন বর্তমানে আপনারা যদি প্যাটার্নটা দেখেন 46-এ কিন্তু লিটারেচারে 10টা কোশ্চেন ছিল, এবং যারা মোটামুটি পড়াশোনার মধ্যে ছিল তারা কিন্তু 10টার মধ্যে 10টা কোশ্চেনই পেরেছে। হ্যাঁ, মানে নিদেন পক্ষে হলো 9টা কোশ্চেনের উত্তর করতে পেরেছে। তো লিটারেচারে কিন্তু বিগত 2-3 বছরে খুব একটা কঠিন কোশ্চেন আসতে দেখা যায় নাই। লাস্ট হচ্ছে 41-এ খুব হার্ড ছিল, তারপরে বোধহয় 44-এ বোধহয় মেবি কিছুটা হার্ড ছিল, বাট আদারওয়াইজ লিটারেচারের কোশ্চেন কিন্তু 15টার মধ্যে এখন প্রায় 12টা 11টা 12টার মতো কোশ্চেনই সহজ করে। তো সেখানে আপনার টার্গেট থাকবে ইংলিশ লিটারেচারে 15-র মধ্যে 10+ অবশ্যই মানে ইনশিওর করা। তো সেক্ষেত্রে এই বইটা আপনার অন্যতম সহায়ক হবে বলেই আমি মনে করি। আচ্ছা, এইবারে আমাদের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, যেটা নিয়ে আমরা দেখা যাচ্ছে এক সাবজেক্টের জন্যই হয়তো বা 8-10টা পর্যন্ত বই অনেকেই কিনে ফেলছি, যে কোনো বইটাতেই হয়তো বা আমরা মানে স্যাটিসফ্যাকশন খুঁজে পাই না, যার কারণে বারবার বই চেঞ্জ করি এবং বারবার দেখা যাচ্ছে যে হতাশ হই। তো এই সাবজেক্টের জন্য আসলে আমি অনেক ধরনের বই আমি নিজেও কিনছি 8-10টা, বাট আমার কাছে মনে হয়েছে যে যে প্রশ্ন পার্ট, যেটা আমরা এর আগে দেখিয়েছিলাম যে বাংলা যে প্রশ্ন পার্ট শিকড়, তো সেই ধরনেরই একটা বই হচ্ছে এটা, সাধারণ জ্ঞান প্রশ্নপাঠ ও মডেল টেস্ট। এখানে হচ্ছে মোট 60 মার্কস কভার করা হয়েছে। আমি যদি একটু সূচিপত্রটা দেখাই এখানে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সূচিপত্র, এখানে দেখতে পাচ্ছেন। সূচিপত্রের বাংলাদেশ বিষয়াবলীর যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো হচ্ছে আপনার 1 থেকে 106 পেজ পর্যন্ত আন্তর্জাতিক বিষয়াবলী, তারপরে আছে হচ্ছে ভূগোল। হ্যাঁ, আর প্রথমে হচ্ছে সাম্প্রতিক দিয়ে শুরু করা। তো এখানে হচ্ছে ওই একই প্যাটার্ন, আপনার বিগত যে পরীক্ষাগুলো বিসিএস, ব্যাংক, আপনার বিশ্ববিদ্যালয় বা এই রিলেটেড যে জব এক্সামগুলো, নন ক্যাডার, এগুলোর কোশ্চেনগুলো নিয়েই ব্যাখ্যা সহ প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক। এখানে সবচাইতে ভালো বিষয় যেটা, যে চ্যাপ্টার ভিত্তিক আপনার সাজিয়ে গুছিয়ে নিয়েছে, আর ব্যাখ্যাগুলোও খারাপ না, বেশ ভালো আর কি ব্যাখ্যা। তো যেহেতু 60 মার্কস একটা বই, এবং বইটার কলেবরও হচ্ছে খুব বড় না, আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন যে 334 পেজের মধ্যেই আপনার 60 মার্কস কভার হয়ে যাচ্ছে। বাট কোশ্চেন হলো যে বইটা সম্ভবত বর্তমানে পাওয়া যায় কিনা আমি নট শিওর। এটা হচ্ছে আমি 43-এর আগে কিনেছিলাম, বর্তমানে কি অবস্থা জানি না। বাট বর্তমানের জন্য যদি আপনারা কিনতে চান সেক্ষেত্রে আরেকটা ভালো বই আছে, সেটা হচ্ছে শিকড় প্রকাশনেরই। শিকড়ের 2টা বই, একটা হচ্ছে আপনার বাংলাদেশ বিষয়াবলী প্রশ্নপাঠ এবং শিকড়ের আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্নপাঠ। এই বইটা যদি আপনারা না পান সেক্ষেত্রে শিকড়ের বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্নপাঠ, এই 2টা বই কিনলেই মোটামুটি আপনার সাধারণ জ্ঞানের জন্য যতটুকু প্রিপারেশন দরকার ততটুকু প্রিপারেশন আপনার হয়ে যাবে ইনশাল্লাহ। আসলে এখানে অনেকেই বলে যে সাধারণ জ্ঞানের যেটা আমাদের হচ্ছে
কি বলবো যে বইটা না পড়লেই না, মানে এরকম একটা ব্যাপার চলে আসে যে বেসিক ভিউ আপনার পড়তেই হবে, বেসিক ভিউ না পড়লে দেখা যাচ্ছে আপনি মানে বিশেষ প্রিলি ক্যান্ডিডেটই না, হ্যাঁ, এই ধরনের একটা ব্যাপার স্যাপার, মানে একটা ওভার হাইপড ব্যাপার স্যাপার, বা একটা বইটা একটু ওভার রেটেড। বইটা অবশ্যই ভালো, বইটার কন্টেন্ট অবশ্যই ভালো, বাট অনেক বেশি ইনফরমেশন দেওয়া যেগুলো হয়তো আপনার রিটেনে কিছুটা হলেও হেল্প করতে পারবে। বাট বিশেষ প্রিলির জন্য আমি নিজে হচ্ছে 43 থেকে 40 4টা প্রিলি পাস করেছি, এবং আমার সাধারণ জ্ঞানে প্রত্যেকটা প্রিলিতেই 70-এর মধ্যে কিন্তু অন অ্যারাউন্ড 50+, বা কখনো কখনো 70 বলতে আমি বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ভূগোল এবং নৈতিকতা, এই 70-র মধ্যে 55 বা 50+ মার্কস সবসময় পেয়ে আসছে। আমি কিন্তু কখনোই বেসিক ভিউ বইটা আমি কখনো কিনিও নাই বা কখনো দেখিও নাই, বাট আমি অন্যদের থেকে দেখেছি, বাট আমার কাছে ভালো মনে হয়েছে। অবশ্যই বইটা ভালো, অনেক পরিশ্রম দিয়ে তিনি বইটা আর কি তৈরি করেছেন। বাট প্রিলির জন্য আপনি তো ভাই প্রিলি পরীক্ষা দেবেন, প্রিলি আপনার পাস করতে হবে, সেইটার জন্য সেটা আপনার কতটা রেশনাল, আপনি যদি রিস্ক বেনিফিট রেশিও অ্যানালাইসিস করেন, সেই অ্যানালাইসিসে আপনার জন্য ওই বইটা কতটা প্রুডেন্ট চয়েস হবে সেটা আপনাকে ভাবতে হবে। তো সেইটার চাইতে আপনি যদি এই যে শিকড় বা যদি এই বইটা পান, বা এই যে প্রশ্নপাঠ রিলেটেড বইগুলো পান যেখানে ব্যাখ্যা দেওয়া থাকবে বা প্রিভিয়াস সব প্রশ্নগুলো দেওয়া থাকবে, সেখান থেকেই আপনি মোটামুটি দেখা যাচ্ছে 70-র মধ্যে অবশ্যই 50+ বা 60+ কমন পাবেন। আপনার টার্গেট থাকবে এই 70-র মধ্যে আপনাকে নিদেন পক্ষে 45 বা 50+ মার্কস যদি ইনশিওর করতে পারেন সেটা খুবই ভালো হয়। এবং এই বইগুলো যদি আপনি পড়েন, আমি আশা করি আপনি অবশ্যই এই প্রশ্নপাঠ বইগুলো থেকেই 50+ মার্কস এই 70 থেকে ইনশিওর করে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এরপরে থাকলো হচ্ছে আমাদের ভূগোল। ঠিক আছে, ভূগোলের জন্য যদি আমি বলি, এটার জন্যই একমাত্র হচ্ছে আপনার এই MP3 বইটা বেশ ভালো লাগছে আমার কাছে ভূগোলের জন্য। আমি কিন্তু এখন পর্যন্ত MP3 যেটা জাতীয় বই, এটা কিন্তু একটা সাবজেক্টের জন্য এই বইটার কথা বলি নাই। আমি শুধুমাত্র হচ্ছে ভূগোলের জন্য এই বইটা যেহেতু আমার কাছে ভালো লেগেছে এটা আর কি ইনক্লুড করছি। আপনারা MP3 বইটা ভূগোলের জন্য দেখতে পারেন। পাশাপাশি ভূগোলের জন্য সবচাইতে বেশি কাজে দেয় যেটা হচ্ছে 9-10-এর যে বোর্ড বই, এখান থেকেই মোটামুটি 60% কোশ্চেন হয়ে থাকে। ঠিক আছে, তো আপনি MP3 আর বোর্ড বই দুইটা কম্বিনেশন করে পড়তে পারলে ভালো। আর যদি বোর্ড বই না দেখতে চান সেক্ষেত্রে আপনি যদি MP3টাও দেখতে চান সেক্ষেত্রেও এটা সাফিসিয়েন্ট হবে আর কি। এরপরে আসলো হচ্ছে নৈতিকতা। নৈতিকতা আসলে অনেকেই স্কিপ করতে চান, আমি যতটুকু দেখেছি যে অনেকেই নৈতিকতা পড়তে চান না। অনেকে ভাবেন যে নৈতিকতা হচ্ছে দাগাইলেই ম্যাক্সিমাম ক্ষেত্রে নেগেটিভ মার্কিং চলে আসার সম্ভাবনা বেশি থাকে, যে 10টার মধ্যে হয়তো বা 6টা দাগাইলাম, 5টাই ভুল গেল, একটা ঠিক হইলো, মানে এরকম হওয়ার কারণে নেগেটিভ মার্কিং চলে আসছে। বাট ব্যাপারটা টোটালি একটা রং আর কি পারসেপশন। আপনার নৈতিকতা থেকে আপনি ইজিলি 6 থেকে 8 মার্কস ইনশিওর করতে পারবেন। এবং নৈতিকতা এমন একটা সাবজেক্ট যেখানে আপনার পড়া অন্যান্য যে কোনো সাবজেক্টের চাইতে অনেক বেশি কম। আপনি ভাই নৈতিকতা থেকে আসেটা কি দেখেন তো, জাস্ট হচ্ছে সুশাসন সম্পর্কে আসে, সুশাসনের উপাদানগুলো আসে, সুশাসন প্রত্যয় কারা প্রথম ব্যবহার করছিল, হ্যাঁ, 1992-তে যে বিশ্বব্যাংকের যে রিপোর্ট, 1994-এ যে বিশ্বব্যাংকের রিপোর্ট, তারপরে হচ্ছে আপনার 2000 সালে যে স্তম্ভ বা উপাদান, স্তম্ভ 4টা, উপাদান 6টা, তারপরে সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, ধর্মীয় অধিকার, বা এই যে অধিকার সম্পর্কিত যে ব্যাপারগুলা, অর্থনৈতিক অধিকার, এইগুলাই বারবার ঘুরে ফিরে আসে। এছাড়াও হচ্ছে বার্ট্রান্ড রাসেলের যে বইগুলো আছে, ইনি বস পাবলিক, ইনি সবসময় থাকবেই, একটা বা দুইটা কোশ্চেনে এনার বইগুলা বা এনার উক্তিগুলা দিয়ে একটা করে কোশ্চেন হবেই। ঠিক আছে, আর এর পাশাপাশি বিভিন্ন সংজ্ঞা, প্রামাণ্য সংজ্ঞা, ঠিক আছে, এই সুশাসন, মূল্যবোধ, এই ধরনের যে সংজ্ঞাগুলো ম্যাককর্নি কি দিছে, তারপরে হচ্ছে আপনার যারা বিভিন্ন দার্শনিক ছিলেন তারা কফি আনান কি দিছে, ঠিক আছে, এই সংজ্ঞাগুলো, তার মধ্যেও কিন্তু সংজ্ঞা বলতে গেলে 8-10টার মধ্যেই চলে আসে। এবং বারবার পড়তে পড়তে আপনি অটোমেটিক্যালি আপনার মাথায় ওটা ইনপুট হয়ে যাবে যে সংজ্ঞাটা দেখলেই বুঝতে পারবেন সংজ্ঞাটা কে দিছে। তো এইটার জন্য খুব বেশি আসলে পড়াশোনার দরকারই নেই। যেখানে যদি কেউ মানে স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করে তার কিন্তু এই 6 থেকে 8 মার্কস সে ইজিলি ইনশিওর করতে পারবে। তো এর জন্য আমি যদি বইয়ের কথা বলি তাহলে হচ্ছে সেক্ষেত্রে প্রফেসর যে মোহাম্মদ মোজাম্মেল হকের পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, ওনার কিন্তু দুইটা বই, একটা প্রথম পত্র আর একটা দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্রটা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স রিলেটেড। তো প্রথম পত্রের যে বইটা আছে সেটার আপনারা বইটার সব কন্টেন্ট পড়া দরকার নাই, বইটার শেষে যে MCQগুলো আছে MCQগুলো সলভ করে নেবেন। এখান থেকে মোটামুটি অলমোস্ট সব কোশ্চেন কমন পাবেন। আর এর পাশাপাশি হচ্ছে আমি যদি বলি যে লাইভ আর্কাইভের যে 100 ডেজের যে আর্কাইভ আছে না, যে
আপনার ফুল সিলেবাসের উপরে পরীক্ষা হয়। এই ফুল সিলেবাসের উপরে যে পরীক্ষাটা মিনিমাম আপনি হচ্ছে এই 5 থেকে 10টা আর্কাইভ সলভ করে নেবেন। সেখানে আপনার মোটামুটি আসার মতন 80% কোশ্চেন পেয়ে যাবেন ব্যাখ্যা সহ যদি পড়েন, ঠিক আছে, 100 ডেজের। আর এর বাইরেও যদি চান, মডেল টেস্টের যে 10টা করে কোশ্চেন হয়, মডেল টেস্টের বিগত হচ্ছে 20টা মডেল টেস্টের 10টা করে কোশ্চেন জাস্ট হচ্ছে পড়বেন, পাশাপাশি হচ্ছে নোট করে রাখলেন। আমি যেগুলো বললাম যে মানে যে জিনিসগুলো আসে সেই জিনিসগুলো, এটা কিন্তু খুবই মানে অল্প ইফোর্টে আপনি আপনার মোটামুটি 6+ মার্কস এখান থেকে গেইন করতে পারছেন, যেটা আপনার প্রিলি পাস বা ফেলের কিন্তু একটা নিয়ামক হয়ে দাঁড়াতে পারে। সো এই সুশাসন, নৈতিকতা, মূল্যবোধ এটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না। বাদ দেওয়াটা একটা বোকামি সিদ্ধান্ত হবে। এটা স্ট্র্যাটেজিক্যালি পড়লে সবচাইতে কম পড়া কিন্তু এই সাবজেক্টে, ঠিক আছে। তো নৈতিকতার কথা বললাম। আমরা এখন বাকি থাকলো হচ্ছে আমাদের ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি, সায়েন্স এবং কম্পিউটার। তো ম্যাথের জন্য আসলে আলাদা করে এখানে বই দেখানোর কিছু নাই। ম্যাথের জন্য আপনারা জাস্ট 2টা বই ফলো করতে পারেন। সেটা হচ্ছে ম্যাথ আওয়ার, হ্যাঁ, ম্যাথ আওয়ারটা, বা হচ্ছে এটা যদি না চান সেক্ষেত্রে আপনারা হচ্ছে ম্যাথ ককটেল, যে কোনো একটা রাখতে পারেন। বাজারে যার যে বইটা ভালো লাগবে সেই বইটা হচ্ছে আপনারা রাখবেন, ম্যাথ আওয়ার আর ম্যাথ ককটেল। আচ্ছা, মেন্টাল অ্যাবিলিটির ক্ষেত্রে যদি বলি, আমি হচ্ছে খায়রুলস মেন্টাল অ্যাবিলিটি কিনেছিলাম, বাট আসলে আমি একদমই পড়ি নাই খায়রুলস মেন্টাল অ্যাবিলিটিটা। বাট যদিও ভালো, বইটা অবশ্যই ভালো, বাট আমি পড়ি নাই এই কারণে যে মেন্টাল অ্যাবিলিটিটা হচ্ছে আপনার যতটা না বই বেসড পড়াশোনা, এটা হচ্ছে তার চাইতে বেশি প্র্যাকটিস বেসড পড়াশোনা। আপনি যদি মানে লাইভের যে আর্কাইভগুলো সলভ করতে থাকেন, বা লাইভ বাদ দেন, আপনি যদি ইয়েও করতে থাকেন, প্রিভিয়াস যে আপনার বিসিএস এর কোশ্চেন, রিটেনের যে 27 থেকে 45 বিসিএস, তারপরে হচ্ছে প্রিলিড যে কোশ্চেনগুলো প্রিভিয়াস, সেগুলোও যদি সলভ করতে থাকেন, এইগুলো সলভ করলে ঘুরে ফিরে কিন্তু দেখবেন মেন্টাল অ্যাবিলিটির প্যাটার্ন, মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন অলমোস্ট সেম। তো এই প্রিভিয়াস কোশ্চেন যদি আপনি সলভ করেন মেন্টাল অ্যাবিলিটিতে, আর মেন্টাল অ্যাবিলিটি অনেকটা আসলে কমন সেন্স দিয়েও হচ্ছে উত্তর করতে হয়। তো সেখানে 15-র মধ্যে আমি মনে করি যে 10+ পাওয়া আসলে পসিবল মেন্টাল অ্যাবিলিটিতে, ঠিক আছে। তো এটার জন্য আপনারা বইয়ের চাইতে, বই পড়ার চাইতে বা বই থেকে শেখার চাইতে এটা যত বেশি প্র্যাকটিস করবেন, সেটা আপনার আর্কাইভ থেকে হতে পারে, প্রিভিয়াস যে কোশ্চেন্সগুলো অলরেডি হয়ে গেছে, মানে রিটেন, অবশ্যই রিটেন কোশ্চেন, যেহেতু রিটেনে হচ্ছে 50 মার্কের, আপনারা জানেন যে রিটেনে 50 মার্কের মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেন হয়ে থাকে, যেটা কিন্তু সেম সিলেবাস, হুবহু প্রিলিড সিলেবাসটাই, বাট জাস্ট ওখানে হচ্ছে 50 মার্কের কোশ্চেন। তো রিটেনের যে বা প্লাস হচ্ছে প্রিলিড যে কোশ্চেনগুলো, দুইটা মিলে আপনারা যদি পড়তে পারেন, এখান থেকে মোটামুটি 60-70% মার্কস ক্যারি করতে পারবেন। পাশাপাশি আপনারা যদি বই রাখতে চান, যেটা বললাম যে খায়রুলস মেন্টাল অ্যাবিলিটি, এই বইটা রাখতে পারেন। জাস্ট হচ্ছে একটা সান্ত্বনা হিসাবে, বা একটা মনের আর কি যে খুঁতখুঁতানি থাকে যে কোনো বই না থাকলে, সেক্ষেত্রে আপনারা এই বইটা রাখতে পারেন। ওকে, আর এরপরে যদি বলি যে আমাদের থাকলো সায়েন্স আর হচ্ছে কম্পিউটার। কম্পিউটারের ক্ষেত্রে আমি হচ্ছে 2টা বইয়ের কথা বলবো। একটা হচ্ছে আলালসের যে কম্পিউটার আওয়ার বইটা, এই বইটা আপনার বিসিএস এর জন্য যতটা এফেক্টিভ, তার চাইতেও বেশি হয়তো বা ব্যাংক যে পরীক্ষাগুলো বা আইবিআই রিলেটেড যে পরীক্ষাগুলো, সেটার জন্য হয়তো আরও বেশি এফেক্টিভ। তো এখানে সবগুলোই যেহেতু কভার করেছে, সূচিপত্র যদি দেখেন, যে এখানে ফার্স্টে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যাওয়ার পরে বিসিএস এর যে আলাদা সিলেবাস, সেটা হয়তো বা শেষের দিকে আর কি দিয়ে রাখছে এখানে এটা। তো এটা হচ্ছে অনেক ব্রড আর কি। মোটামুটি আপনি যদি ইন ডেপথে কোনো কিছু জানতে চান কম্পিউটার রিলেটেড, সেই ক্ষেত্রে এই বইটা অনেক বেশি হেল্প করবে। বইটার হচ্ছে বাইন্ডিং, পেজ কোয়ালিটি সব কিছুই হচ্ছে প্রিমিয়াম লেভেলের। এটা আপনাকে একটা আলাদা ভালো লাগা কাজ করাবে। তো এটা মোটামুটি আর কি দেখা যাচ্ছে অনেক লম্বা সময় ধরে পড়ার বই, আপনি জাস্ট 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য পড়ার বই না। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আলালসেরই সম্ভবত একটা সাপ্লিমেন্ট বই আছে, তো সেটা হচ্ছে পরীক্ষার আগের রিভিশনের জন্য খুব বেশি হেল্পফুল হয়, তো সেটা দেখতে পারেন। বাট আমার কাছে মনে হয় যেহেতু এটা একটা কম্পিউটারের জন্য যদি বাজারের 1-2 নাম্বারের কথা বলি, যে বেস্ট বইগুলোর কথা বলি, তার মধ্যে এটা একটা। তো এই বইটা আপনার মানে প্রিপারেশনের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এর পাশাপাশি যে বইটার কথা বলবো সেটা হচ্ছে ফেনমস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। এই বইটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে এত বেশি ডিটেলস কিছু নাই, জাস্ট হচ্ছে যতটুকু দরকার
জিস্ট যে ব্যাপারগুলো আর কি সেগুলোই খুব সংক্ষিপ্ত আকারে খুবই গুছিয়ে আর কি আলোচনা করা হয়েছে। পরবর্তীতে যে মানে কোশ্চেনগুলো দেওয়া আছে, ব্যাখ্যাগুলো দেওয়া আছে, তো এই ক্ষেত্রে এই বইটা আমার কাছে খুব বেশি আর কি ভালো লেগেছে যে অত বেশি আর কি ডিটেলসে যায় নাই, মানে যতটুকু প্রয়োজন আপনার প্রিলির জন্য ফেনমস ততটুকুই আপনাকে দিয়েছে। আরেকটা ব্যাপার এখানে ভালো লাগার যে বইটার শেষে যে আপনার এখানে হচ্ছে বইটা সম্ভবত প্রায় 158 পেজের মধ্যে আপনার মোটামুটি 15 মার্কস, যে কম্পিউটারের 15 মার্কসের যে প্রিপারেশন, এখান থেকে আপনি 15-র মধ্যে হয়তো 12-13 মার্কস এখান থেকে কমন চলে আসে। হ্যাঁ, এখানে কিন্তু খুব বেশি বড় বই না, 158 অনলি। তো পার্ট বিতে এটা খুব ভালো কাজ করছে যে বিভিন্ন যে ওয়েবসাইট বেসড যে কোশ্চেনগুলো থাকে বা আমরা হচ্ছে ব্যাংক পরীক্ষার ক্ষেত্রে যে কোশ্চেনগুলো ফেস করি বা আইবিএ পরীক্ষার ক্ষেত্রে যে প্রশ্নগুলো ফেস করি, সেইগুলো কিন্তু আলাদা করে ওরা হচ্ছে ওয়েবসাইট বেসড একটা বইয়ের মধ্যেই বিভিন্ন ওয়েবসাইট বেসড কোশ্চেনগুলো কিন্তু দিয়ে দিয়েছে। সো যারা হচ্ছে ব্যাংক প্রিপারেশন নিচ্ছেন বা আইবিএ প্রিপারেশন নিচ্ছেন, এই ধরনের জবগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার এই যে ওয়েবসাইট বেসড যে প্রশ্নগুলো সেগুলোর পাশাপাশি ব্যাখ্যাগুলো, এইগুলো কিন্তু হিউজ হেল্প করবে। ঠিক আছে, তো আপনি হচ্ছে বিসিএস এর ওই 158 পেজ পাশাপাশি হচ্ছে এই ওয়েবসাইট বেসড কোশ্চেনের জন্য এই ফেনমস বইটা আমার কাছে ভালো লেগেছে। আর আপনি যে কোনো একটা বই রাখতে চাইলে যে কোনো একটা আপনার হচ্ছে এটাও রাখতে পারেন, এইদার হচ্ছে কম্পিউটার্স আওয়ার আর হচ্ছে আপনি ফেনমসের যে বইটা সেটাও রাখতে পারেন। আপনার এটা হচ্ছে আপনি নিজে আর কি ডিসিশন নেবেন। বাট আমার কাছে দুইটা বই আছে, আমি দুইটা কম্বাইন করেই পড়ার চেষ্টা করেছিলাম। ওকে, এবার আমাদের লাস্ট যে সাবজেক্টটা থাকলো সেটা হচ্ছে দৈনন্দিন বিজ্ঞান। সত্যি কথা বলতে আমি মানে এই আমার প্রিপারেশনের যে 2-3-4 বছর সময় ধরেও আমি বিজ্ঞানের জন্য প্রিলির জন্য স্পেশালি ভালো কোনো বই এখন পর্যন্ত পাই নাই। বাট তারপরেও মানে জাস্ট কোনো মতে কাজ চালানোর জন্য আমার কাছে মনে হয়েছে যে MP3, বাট MP3 কিন্তু জর্জ সিরিজটা না, এটা কিন্তু হচ্ছে MP3 আমরা জানি দুইটা আর কি সিরিজ থাকে, একটা হচ্ছে জর্জ সিরিজ আর একটা হচ্ছে ম্যাট্রিক্স সিরিজ। তো MP3 যে ম্যাট্রিক্স সিরিজটা, এই যে আপনারা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ম্যাট্রিক্স সিরিজের বইটা। তো MP3 এই বইটা রাখতে পারেন। ম্যাট্রিক্স সিরিজের এই বইটা বিজ্ঞানের জন্য মোটামুটি আর কি ভালো হবে, কারণ আমি তো আগেই বললাম যে বিজ্ঞানের জন্য আসলে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে যে বিজ্ঞানের জন্য ভালো বই কোনটা হবে। আমি আসলে এখন পর্যন্ত সেরকম নাম বলতে পারি নাই, কারণ আমার কাছে বিজ্ঞানের জন্য এই লাইনের খুব একটা ভালো বই এখন পর্যন্ত কোনোটাই মনে হয় নাই। তো এই বইটা তুলনামূলক ভালো। আর এর বাইরেও সম্ভবত সায়েন্স ককটেল আর কি বের হয়েছে প্রিলিমিনারির জন্য, সেই বইটাও হচ্ছে আপনারা দেখতে পারেন। এই দুইটা বইয়ের মধ্যে যেটা ভালো লাগবে সেটাই হচ্ছে আপনি পিক করবেন এবং পড়াশোনা করবেন। তো আমি সায়েন্স ককটেল বইটা কিনি নাই, আমি হচ্ছে সম্ভবত অনলাইনে দেখেছিলাম বা সূচিপত্র দেখেছিলাম বা কিছু কিছু হচ্ছে কন্টেন্ট দেখেছিলাম, ভালো লেগেছে। তো সায়েন্স ককটেল বা হচ্ছে এই যে ম্যাট্রিক্স সিরিজের যে কোনো একটা বই আপনি আর কি রাখতে পারেন আপনার বিজ্ঞানের প্রিপারেশনের জন্য। বাট আবারও বলি যে বিজ্ঞানের জন্য প্রিলির জন্য খুব একটা ভালো বই আসলে সত্যিকার অর্থেই এখন পর্যন্ত নাই। হয়তো বা নেক্সটে আরও বেশি আপডেটেড বা স্মার্ট কোনো বই হয়তো বা আমরা পাবো বিজ্ঞানের, বাট স্টিল নাও সেটা আর কি নাই। তো এই ছিল ওভারঅল আর কি মোটামুটি সাবজেক্ট ভিত্তিক যে আমাদের আলোচনাগুলা বইয়ের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ। এর বাইরেও যদি কিছু বই আসলে প্রয়োজন হবে মানে সাবজেক্ট ভিত্তিক বইয়ের বাইরেও, সেটা হচ্ছে আপনার একটা ডাইজেস্টের হচ্ছে প্রয়োজন হবে। ঠিক আছে, তো ডাইজেস্টের ক্ষেত্রে সবচাইতে প্রচলিত যে ডাইজেস্ট সবাই পড়ে এখন বর্তমানে সেটা হচ্ছে প্রিসেপ্টরস। এটাই সবচাইতে বেশি প্রচলন এবং আমি নিজেও হচ্ছে এটাই পড়েছিলাম 43-এর আগে। তো এইটা রাখতে পারেন, এটা আর কি অবশ্যই রাখাটা উচিত, প্রিসেপ্টরস ডাইজেস্ট। মানে যারা হচ্ছে এরকম সাবজেক্ট ভিত্তিক বই পড়তে পছন্দ করেন না, তারা শুধুমাত্র হচ্ছে ডাইজেস্ট থেকে একটা আইডিয়া নিয়ে বেশি বেশি করে পরীক্ষা দিবেন, লাইব্রেরি আর্কাইভ সলভ করবেন, সেটাও কিন্তু প্রিলি পাসের জন্য মোর দ্যান এনাফ হবে। আর পাশাপাশি হচ্ছে ইনসেপশনের যে ডাইজেস্ট সেটাও রাখতে পারেন। আমি হচ্ছে দুইটা কম্বিনেশন করে পড়তাম আসলে, মানে ইনসেপশন আর প্রিসেপ্টরস, মানে প্রত্যেকটা চ্যাপ্টারেরই ফার্স্টে হয়তো বা ইনসেপশন থেকে কিছু দেখে নিলাম, কারণ ইনসেপশনে হচ্ছে অনেক বেশি আর কি ডিটেলস ব্রড আকারে থাকে, মানে একটা সাবজেক্ট ভিত্তিক বইয়ে যে পরিমাণ ইনফরমেশন তার চাইতেও কিন্তু আপনার ইনসেপশন ডাইজেস্টে অনেক বেশি আর কি ইনফরমেশন থাকে। তো সেদিক বিবেচনায় আপনারা হচ্ছে ইনসেপশন ডাইজেস্টে রাখতে পারেন, পাশাপাশি হচ্ছে প্রিসেপ্টরস যেটা সেটাই দুইটা কম্বিনেশন করে পড়লে আমার কাছে মনে হয় যে একটা বেস্ট
আউটপুট আসবে। আর এর বাইরে যদি বলি যে আপনার যে 10 থেকে 46 BCS এর যে কোশ্চেন ব্যাংক, হ্যাঁ, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার যদি আপনি সাবজেক্ট ভিত্তিক পড়তে চান যে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যে বাংলা 10 থেকে 46 বাংলা এক জায়গায়, আবার 10 থেকে 46-এর সাধারণ জ্ঞান বাংলাদেশ অ্যাফেয়ার্স এক জায়গাতে আছে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এক জায়গাতে আছে, এইভাবে পড়তে চাইলে বেস্ট বই হবে হচ্ছে প্রিসেপ্টরসের। প্রিসেপ্টরসে কিন্তু সাবজেক্ট ভিত্তিক এইভাবে সাজানো আছে। তো এই বইটা আপনার মানে পিক করলে সাবজেক্ট ভিত্তিক পড়াগুলা আপনি এগিয়ে নিতে পারবেন। মানে সাবজেক্ট ভিত্তিক পড়লে অনেকের সুবিধা হয়, যারা হচ্ছে সাবজেক্ট ভিত্তিক প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে মানে আপনি যেহেতু প্রিভিয়াস কোশ্চেনগুলোও দেখছেন, পাশাপাশি আপনি হচ্ছে সাবজেক্ট ভিত্তিক প্রিপারেশন নিচ্ছেন, কম্বাইন করে পড়তে সুবিধা হবে আর কি। তো এই কারণে আমার প্রিসেপ্টরসের এই বইটা আর কি বেশ ভালো লেগেছে, যেহেতু এখানে মানে প্রত্যেকটা বিষয় ভিত্তিক আলাদা আলাদা করে দেওয়া আছে। অন্যান্য ডাইজেস্টগুলোতে মানে অন্যান্য যে কোশ্চেন ব্যাংকগুলোতে আমরা দেখি যে প্রত্যেকটা কোশ্চেন ওয়াইজ আছে, হয়তো বা 35 BCS একসাথে আছে, 36 BCS একসাথে আছে, বাট এইখানে কিন্তু সেটা না, আপনি হচ্ছে আলাদা আলাদা সাবজেক্ট বেসড পাবেন। আর এর বাইরেও যদি আরেকটা আপনি কোশ্চেন ব্যাংক রাখতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে অ্যাসুরেন্সের কোশ্চেন ব্যাংকটা রাখতে। আসলে কোশ্চেন ব্যাংক আপনার 2-3টা রাখাটা দরকার এই কারণেই যে ব্যাখ্যাগুলো আপনি যদি দেখেন, আপনার ব্যাখ্যাগুলো কিন্তু একটা কোশ্চেন ব্যাংকের একটা ব্যাখ্যা ভালো লাগবে, আরেকটা কোশ্চেন ব্যাংকের আরেকটা ব্যাখ্যা ভালো লাগবে। তো এই কারণে আপনি 2-3টা যদি কোশ্চেন ব্যাংক রাখেন এবং 2-3টা কোশ্চেন ব্যাংকের ব্যাখ্যাগুলো মানে আপনি কোশ্চেন বা উত্তর দেখবেন না, ব্যাখ্যাগুলো দেখবেন। ব্যাখ্যাগুলো দেখলে আপনি দেখবেন যে বিভিন্ন যে কোশ্চেন ব্যাংকগুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওনারা ব্যাখ্যা করার ট্রাই করছে। তো আপনার কাজ হবে হচ্ছে ওই অ্যাঙ্গেলগুলো বা ওই যে মানে ব্যাপারগুলো পিক করে আপনি আপনার মতন করে একটা খাতায় নোট করে রাখবেন। যেহেতু আপনি হচ্ছে এখানে 2-3টা থেকে 2-3 ধরনের হচ্ছে অ্যাপ্রোচ পাচ্ছেন, মাল্টি ডাইমেনশন পাচ্ছেন, সেইখান থেকে আপনি আপনার নোট করা বা আপনার হচ্ছে মানে ওইখান থেকে পরবর্তী কোশ্চেন কি হইতে পারে এই জিনিসগুলো হচ্ছে অ্যানালাইসিস করতে সুবিধা হবে। তো যার কারণে আমি বলবো যে প্রিসেপ্টরস যেটা বিসিএস প্রিসেপ্টরস কোশ্চেন ব্যাংক প্লাস হচ্ছে অ্যাসুরেন্স কোশ্চেন ব্যাংক, এই 2টা কোশ্চেন ব্যাংক একসাথে পাশাপাশি কম্বাইন্ডলি যদি পড়তে পারেন সেক্ষেত্রে সর্বোচ্চ বেস্ট আউটকামটা পাওয়া যেতে পারে। তো এই ছিল আপাতত হচ্ছে আমার বিসিএস প্রিলিমিনারি যে বুক লিস্ট এই সম্পর্কিত আলোচনা। নেক্সটে আমরা ইনশাল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে ডিসকাস করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।